গল্পের শুরুতেই আমরা এমন একটা জায়গা দেখি যেটাকে বাইরে থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনাথ আশ্রম মনে হবে। নাম গ্রেসফিল্ড। চারপাশে সবুজ মাঠ, ঘন জঙ্গল, আর তার মাঝখানে সুন্দর একটা অনাথ আশ্রম। এখানে থাকা বাচ্চারা একে অপরকে শুধু বন্ধু নয়, নিজের আপন ভাই বোনের মতোই মনে করে। আর তাদের সবাইকে দেখাশোনা করেন একজন মহিলা, মা ইসাবেলা। বাচ্চারাও তাকে ভালোবেসে মা বলেই ডাকে। ইসাবেলা প্রতিদিন তাদের পড়াশোনা করান, নানান ধরনের পরীক্ষা নেন, এমনকি নিয়মিত তাদের আইকিউ টেস্টও করা হয়। তার মতে এই পড়াশোনার একটাই উদ্দেশ্য, একদিন যখন বাইরের কোনো পরিবার তাদেরকে দত্তক নেবে, তখন যেন তারা বাইরের পৃথিবীতে ভালোভাবে জীবন কাটাতে পারে। শুরুতে সবকিছুই খুব সুন্দর, কিন্তু এই অনাথ আশ্রমে এমন দুটো নিয়ম ছিল যেগুলো একটু অদ্ভুত। প্রথমত, এখানে থাকা প্রত্যেকটা বাচ্চার গলায় একটা করে নম্বরের ট্যাটু করা ছিল, অর্থাৎ প্রত্যেক শিশুর একটা নির্দিষ্ট নম্বর আছে, আর সেটাই যেন তার আসল পরিচয়। আর দ্বিতীয় নিয়মটা আরও অদ্ভুত। এই পুরো অনাথ আশ্রমের চারপাশে একটা বিশাল কাঠের ফেন্স দেওয়া। কোনো বাচ্চা সেই ফেন্স পার হতে পারবে না। শুধু তাই নয়, আশ্রমের বাইরে যাওয়ার জন্য যে বিশাল মেইন গেট রয়েছে, সেটার কাছেও যাওয়া সম্পূর্ণ নিষেধ। ইসাবেলা সবসময় বাচ্চাদের একটা কথাই বলেন, বাইরের পৃথিবী খুব বিপজ্জনক, তাই ফ্রেন্ডসের ভেতরেই নিরাপদে থাকতে হবে। আর এই জায়গাতেই আমাদের পরিচয় হয় আশ্রমের 3 জন সবচেয়ে বুদ্ধিমান বাচ্চার সঙ্গে, এমা, নরমান আর রে। 3 জনের বয়স কম হলেও বুদ্ধি আর ক্ষমতায় তারা অন্য সবার থেকে অনেক এগিয়ে। একদিন দুপুরে সবাই মাঠে ধরাধরি খেলছিল। নরমান তার অসাধারণ বুদ্ধি ব্যবহার করে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একের পর এক বাচ্চাকে খুঁজে বের করছিল। এমনকি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারা এমাকেও সে নিজের চাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়। আসলে এই খেলাগুলো শুধু মজা করার জন্য নয়, এগুলোর মধ্যে বাচ্চাদের শরীর ও মস্তিষ্ক দুটোকেই আরও শক্তিশালী করে তোলা হয়। কিন্তু ঠিক তখনই আশ্রমে একটা খবর আসে। 6 বছরের ছোট্ট কনি নামের একটা মেয়েকে একটা পরিবার দত্তক নিয়েছে। কনি ছিল খুবই নিষ্পাপ একটা মেয়ে। সবসময় তার সঙ্গে থাকত একটা ছোট্ট টেডি বিয়ার। সেটাকেই সে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করত। কিন্তু এই আশ্রমের একটা নিয়ম ছিল, যে বাচ্চা একবার দত্তক হয়ে এখান থেকে চলে যায়, সে আর কখনোই ফিরে আসে না। সন্ধ্যায় কনির বিদায়ের সময় সবাই খুব কাঁদতে থাকে। কনিও চোখের পানি মুছতে মুছতে সবাইকে বলে যায় বাইরে যাওয়ার পর সে সবাইকে চিঠি পাঠাবে। কিন্তু নরমান আর রে বিষয়টা নিয়ে একটু সন্দেহে পড়ে যায়, কারণ এতদিনে যত বাচ্চায় এই আশ্রম থেকে দত্তক হয়ে গেছে, তাদের কেউই তো কখনো কোনো চিঠি পাঠায়নি। তবুও ইসাবেলা কনির হাত ধরে তাকে মেইন গেটের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর এমা আর নরমান আশ্রমের হল পরিষ্কার করছিল। হঠাৎ এমার চোখ পড়ে একটা টেবিলের উপর। সেখানে পড়ে আছে কনির প্রিয় টডি বেয়ার। এমা সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে যায়, কারণ কনি কখনো এই টেডি ছাড়া কোথাও যেত না। ঠিক তখনই রে এসে একটা কথা বলে, মেইন গেটের আলো এখনো জ্বলছে, অর্থাৎ কনি হয়তো এখনো গেটের কাছে আছে। এমা আর নরমান জানত গেটের কাছে যাওয়া নিষেধ, কিন্তু কনির টেডি বিয়ারটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা আর নিয়মের কথা ভাবল না। দুজনেই টেডিটা হাতে নিয়ে দৌড় দিয়ে মেন গেটের দিকে গেল। আর সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পেল একটা বিশাল ট্রাক দাঁড়িয়ে আছে। তাদের মনে হলো হয়তো কনিকে এই ট্রাকের মধ্যেই রাখা হয়েছে। নরমান আর এমা ধীরে ধীরে ট্রাকের ভেতরে উকি দিল, আর পর মুহূর্তেই তাদের পুরো পৃথিবী যেন থমকে গেল, কারণ ট্রাকের ভেতরে কোনো জীবিত বাচ্চা ছিল না। সেখানে পড়েছিল কনির নিথর দেহ। তার বুকের ওপর রাখা ছিল একটা লাল ফুল। এমা ভয়ে কাঁপতে শুরু করে। তার হাত থেকে কনির টেডি বিয়ারটা মাটিতে পড়ে যায়, কিন্তু তাদের ভয় পাওয়ার সময়ও ছিল না, কারণ ঠিক তখনই তারা কারো আসার শব্দ শুনতে পায়। নরমান এক মুহূর্ত দেরি না করে এমার হাত ধরে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। আর সেখান থেকে তারা যা দেখল সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। 2টা বিশালাকার রাক্ষস সেখানে এসে হাজির হলো। তারা কনির মৃতদেহ ট্রাক থেকে বের করে একটা পানি ভর্তি ক্যাপসুলের মধ্যে রেখে দিল। তারপর তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আর সেই কথাগুলো শুনে এমা আর নরমানের মাথায় যেন বজ্রপাত হলো। এই আশ্রমে মানুষ হিসেবে তাদের যত্ন নেওয়া হচ্ছে না,
তাদের পালন করা হচ্ছে খাবার হিসেবে। রাক্ষসগুলো বলছিল এই জায়গার মানুষের মাংস নাকি খুবই উন্নত মানের, আর এই বাচ্চাদের এখানে রাখা হয়েছে শুধুমাত্র রাক্ষসদের খাবার হিসেবে। তার মানে এই সুন্দর অনাথ আশ্রম আসলে কোনো আশ্রয়স্থল নয়, এটা একটা মানব খামার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঠিক তখনই সেখানে এসে হাজির হলো মা ইসাবেলা, যে মাকে তারা এতদিন নিজের মা মনে করেছিল। সে ওই রাক্ষসদের সঙ্গে একদম স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। এমনকি সে প্রতিশ্রুতি দিল পরের বার তাদের জন্য আরও বুদ্ধিমান একটা বাচ্চা প্রস্তুত রাখা হবে, কারণ রাক্ষসদের কাছে বুদ্ধিমান বাচ্চাদের মাংসই সবচেয়ে মূল্যবান। এর মধ্যে এক রাক্ষস হঠাৎ মাটিতে পড়ে থাকা টেডি বিয়ারটা দেখতে পেল। সে সেটা তুলে ইসাবেলার হাতে দিয়ে দিল। টেডিটা হাতে নিয়েই ইসাবেলা বুঝে গেল এখানে কোনো বাচ্চা এসেছিল। কিন্তু ভাগ্য ভালো, রাক্ষসটা এমা আর নরমানকে দেখতে পাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল। জঙ্গলে গিয়ে এমা আর নিজেকে সামলাতে পারল না। যে ইসাবেলাকে সে এতদিন নিজের মা মনে করেছিল, সেই মানুষটাই আজকে এত ভয়ঙ্কর ব্যবস্থার অংশ। আর যে জায়গাটাকে সে নিজের বাড়ি ভাবত, সেটা আসলে একটা মানব খামার। নরমান তাকে শান্ত করার চেষ্টা করল। তারপর খুব শান্তভাবে বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু এমা শুধু নিজের কথা ভাবল না। সে বলল, আমরা একা পালাবো না, এখানকার সব বাচ্চাকে সঙ্গে নিয়েই পালাবো। নরমান কিছুক্ষণ এমার দিকে তাকিয়ে রইল। তারপর সেও প্রতিশ্রুতি দিল সে এমার সঙ্গে থাকবে। আর সেদিন থেকেই শুরু হলো গ্রেসফিল্ড থেকে পালানোর সেই অসম্ভব মিশন। পরের দিন থেকেই এমা আর নরমান নিজেদের মধ্যে একটা অদ্ভুত অভিনয় শুরু করলো। বাইরে থেকে দেখলে মনে হবে তারা আগের মতোই স্বাভাবিক আছে, হাসছে, খেলছে, অন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছে। কিন্তু তাদের মাথার ভেতরও তখন একটাই চিন্তা ঘুরছে, এই জায়গা থেকে কিভাবে সবাইকে নিয়ে পালানো যায়। কারণ এখন তারা জানে এই আশ্রমে থাকা মানেই ধীরে ধীরে নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল ইসাবেলা। সে যদি একবারও বুঝতে পারে যে এমা আর নরমান আসল সত্যি জেনে গেছে, তাহলে তাদের পালানোর কোনো সুযোগই থাকবে না। তাই দুজনেই সিদ্ধান্ত নিল যতক্ষণ না পুরো পরিকল্পনা তৈরি হচ্ছে ততক্ষণ অন্য কোনো বাচ্চাকে কিছুই বলবে না। তারপর তারা গোপনে আশ্রমের চারপাশের ফ্রেন্স পরীক্ষা করতে শুরু করলো। একসময় তারা ফ্রেন্স পার হয়ে জঙ্গলের আরও গভীরে চলে গেল। জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে হঠাৎ তাদের সামনে এমন একটা জিনিস দেখা গেল, যেটা দেখে তারা বুঝে গেল শুধু ফ্রেন্স স্টপকালেই এখান থেকে বের হওয়া যাবে না। কারণ ফ্রেন্সের ওপারে ছিল আরও একটা বিশাল বাধা, একটা অনেক উঁচু বিশাল দেওয়াল। এটা এতটাই উঁচু যে কোনো সাধারণ বাচ্চার পক্ষে সেটার ওপরে ওঠা প্রায় অসম্ভব। নরমান দেওয়ালটার দিকে তাকিয়ে বুঝতে পারল তাদের এখান থেকে পালাতে হলে শুধু সাহস থাকলেই হবে না, দড়ি লাগবে। আর সেই দড়ি তাদের আশ্রম থেকেই জোগাড় করতে হবে। কিন্তু ঠিক তখনই আশ্রমের অন্যদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মাঠে খেলতে থাকা বাচ্চারা হঠাৎ বুঝতে পারল তাদের মধ্যে একজন ছোট মেয়ে নেই। একজন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। সবাই তখন চিন্তায় পড়ে গেল। তখন ইসাবেলা সেখানে এসে হাজির হলো। কিন্তু অন্য মায়েদের মতো সে আতঙ্কিত হলো না, বরং খুব শান্তভাবে নিজের পকেট থেকে একটা অদ্ভুত ঘড়ির মতো যন্ত্র বের করলো। স্ক্রিনে কিছু একটা দেখলো, তারপর সোজা জঙ্গলের দিকে হাঁটা দিল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ইসাবেলা সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে নিয়ে ফিরে এলো। এমা আর নরমান দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল। তখনই তাদের মাথায় একটা ভয়ঙ্কর সন্দেহ তৈরি হলো, ইসাবেলা কি প্রতিটা বাচ্চার অবস্থান জানে? তারা বিষয়টা নিয়ে আরও ভাবতে শুরু করলো। আর খুব দ্রুতই বুঝে গেল প্রত্যেক শিশুর শরীরে একটা কোনো গোপন ট্র্যাকার লাগানো আছে। এই ট্র্যাকারের সাহায্যে ইসাবেলা তার হাতে থাকা ঘড়ির মতো যন্ত্র দিয়ে যে কোনো সময় জানতে পারে কোন বাচ্চা কোথায় আছে। অর্থাৎ তারা যতই চুপচাপ পালানোর চেষ্টা করুক না কেন, ইসাবেলা সবসময় তাদের খুঁজে বের করতে পারবে। পালানোর পরিকল্পনা যেন আরও কঠিন হয়ে গেল। তবুও এমা আর নরমান থামল না। পরের দিন তারা আবারও জঙ্গলে গেল। একটা ফাঁপা গাছের ভেতরে তারা চুপচাপ কিছু দড়ি লুকিয়ে রাখল। কিন্তু তারা জানতো না সেদিন তাদের কেউ একজন দেখে ফেলেছে। হঠাৎ সেখানে রে এসে হাজির হলো। সে দুজনকে হাতে নাতে ধরে ফেলল। তারপর সরাসরি প্রশ্ন করল,
তোমরা এখানে কি লুকাচ্ছ? এবার এমা আর নরমনের সামনে আর কিছু লুকানোর উপায় ছিল না। তারা রেকে সেই রাতের পুরো ঘটনা খুলে বলল, কোনির মৃত্যু থেকে শুরু করে রাক্ষসদের কথা, আর সবচেয়ে বড় কঠিন সত্য, গ্রেসফিল্ড আসলে একটা মানব খামার। রে খুবই বাস্তববাদী ছেলে ছিল। সে কোনো অযথা ভয় বা নাটক না করে তাদের কথা শুনল, আর অবাক করার মতো ভাবে তাদের কথা বিশ্বাসও করল। তারপর বলল, এই মিশনে আমিও তোমাদের সাহায্য করব। এরপর তিনজন একসঙ্গে সত্যিটা খুঁজে বের করার জন্য কাজে নেমে পড়ল। তারা গেল আশ্রমের লাইব্রেরিতে। সেখানে রে তাদের কয়েকটা বিশেষ বই দেখালো। বইগুলোর উপর একটা অদ্ভুত পেঁচার চিহ্ন দেওয়া ছিল, আর সেই চিহ্নের চারপাশে লেখা ছিল কিছু অদ্ভুত কোড। তিনজন মিলে সেই কোডের রহস্য বের করার চেষ্টা করল, আর শেষ পর্যন্ত তারা এমন একটা তথ্য পেল যা তাদের পালানোর আশাকে আরও শক্তিশালী করে তুলল। উইলিয়াম মিনার্ভা নামে একজন মানুষ এই আশ্রমের পুরো সত্য জানে। শুধু জানেই না, সে এই বইগুলোর ভেতর দিয়ে শিশুদের জন্য গোপন বার্তাও রেখে গেছে। তার বার্তার অর্থ পরিষ্কার, সব বাচ্চাকে এই জায়গা থেকে পালাতে হবে। এতদিন তারা ভেবেছিল হয়তো তারা একাই এই ভয়ঙ্কর সত্যটা জেনেছে, কিন্তু এখন তারা বুঝতে পারল এই পৃথিবীতে এমন কেউ আছে যে তাদের সাহায্য করতে চাইছে। একটা আশার আলো যেন অন্ধকারের মধ্যে দেখা দিল, কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হলো না। সেদিন সন্ধ্যায় ইসাবেলা সব বাচ্চাকে মেইন হলে ডেকে পাঠালো। তারপর সবাইকে একটা নতুন খবর দিল। আজ থেকে তাদের সাহায্য করার জন্য আশ্রমে একজন নতুন অ্যাসিস্ট্যান্ট এসেছে। তার নাম সিস্টার ক্রোম। ক্রোমকে দেখেই এমা, নরমান আর রে একটু অস্বস্তিতে পড়ে গেল, কারণ নতুন একজন মানুষ মানে তাদের উপর নজর রাখার জন্য এখন একজন নয়, দুজন শত্রু। আর তারা জানতো এখান থেকে পালাতে হলে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। তবুও তিনজন নিজেদের পরিকল্পনা চালিয়ে গেল। পরের দিন তারা আশ্রমের সব বাচ্চাকে নিয়ে আবারও জঙ্গলে ধরাধরি খেলতে শুরু করল, কিন্তু এবার খেলার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। তারা বাচ্চাদেরকে শেখাচ্ছিল কিভাবে লুকাতে হয়, কিভাবে চুপচাপ দৌড়াতে হয়, কিভাবে বিপদের সময় আতঙ্কিত না হয়ে নিজেদের বাঁচাতে হয়। কারণ যেদিন তারা সত্যিই পালাবে, সেদিন একটা বাচ্চা ভয় পেয়ে ভুল করলেই পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। তাই খেলতে খেলতেই তারা সবাইকে পালানোর জন্য প্রস্তুত করে তুলছিল। কিন্তু সেদিন রাতেই নরমনের মাথায় একটা ভয়ঙ্কর সন্দেহ আসে। তিনজন গোপনে বসে কথা বলছিল। নরমান বলল, আজকের খেলায় সে একটা জিনিস লক্ষ্য করেছে। তারা যে পরিকল্পনাই করছে, ইসাবেলা যেন সেটা আগেই জেনে যাচ্ছে। আর এর মানে খুব পরিষ্কার, তাদের মধ্যে কেউ একজন ইসাবেলার হয়ে গুপ্তচরগিরি করছে। কেউ একজন তাদের প্রতিটা পদক্ষেপ ইসাবেলার কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু কে সেই গুপ্তচর? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তাদের পালানোর পরিকল্পনা নিরাপদ নয়। আর এবার নরমান এমন একটা চাল চালল যেটা খুব শিগগিরই সেই গুপ্তচরের মুখোশ খুলে দিতে চলেছে। নরমানের মাথায় এখন একটা প্রশ্নই ঘুরছিল, ইসাবেলা এত কিছু জানছে কিভাবে? তারা যা পরিকল্পনা করছে, যা লুকিয়ে রাখছে, কিছুই যেন ইসাবেলার চোখ এড়িয়ে যাচ্ছে না। তার মানে তাদের নিজেদের মধ্যেই কেউ একজন আছে, কেউ একজন তাদের প্রত্যেকটা পদক্ষেপ ইসাবেলার কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু সেই মানুষটা কে? এই জাসুসকে খুঁজে বের করার জন্য নরমান একটা দারুণ বুদ্ধি বের করলো। সে ঠিক করলো ডন আর গিল্ডাকে তাদের দলে নেওয়া হবে। ডন আর গিল্ডা দুজনেই নরমানের কাছাকাছি বয়সের বাচ্চা, কিন্তু সমস্যা হলো তারা যদি সত্যিটা বিশ্বাসই না করে, তাহলে তাদের দলে নেওয়ার কোনো মানেই হয় না। তাই নরমান আর এমা দুজনকে ডেকে নিয়ে পুরো সত্যিটা বলে দিল। তারা জানালো কোনি আর বেঁচে নেই। এই অনাথ আশ্রম আসলে একটা ফার্ম, আর এখানে থাকা বাচ্চাদের বড় করা হচ্ছে রাক্ষসদের খাবার বানানোর জন্য। কিন্তু ডন প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তার মনে হচ্ছিল এমা আর নরমান হয়তো কোনো ভয়ঙ্কর গল্প বানিয়ে তাকে ভয় দেখাচ্ছে। তখন এমা আর নিজেকে সামলাতে পারল না। চোখে পানি নিয়ে সে ডনকে বলল, আমরা মিথ্যা বলছি না, কোনি আর এই পৃথিবীতে নেই। ইমার চোখের পানি দেখে গিল্ডা বুঝে গেল এটা কোনো মিথ্যা হতে পারে না, কারণ সে জানত এমা বাচ্চাদের কতটা ভালোবাসে। এমা কখনোই কোনির মৃত্যুর মতো বিষয় নিয়ে মজা করবে না।
শেষ পর্যন্ত ডনও সত্যিটা মেনে নিল। এবার 4 জন তাদের দলের সদস্য, কিন্তু জাসুস তখনও তাদের মাঝে লুকিয়ে আছে। তাই নরমান এবার আরও বড় একটা ফাঁদ পাতল। সে ডন আর গিল্ডাকে এমন একটা জায়গার কথা জানালো যেখানে তারা নাকি পালানোর জন্য দড়ি লুকিয়ে রেখেছে। কিন্তু আসল ব্যাপার হলো ওই জায়গায় কোনো দড়িই ছিল না। নরমান ইচ্ছা করেই দুজনকে দুটো আলাদা মিথ্যা তথ্য দিল। গিল্ডাকে বলা হলো দড়ি বিছানার নিচে লুকানো আছে, আর ডনকে বলা হলো দড়ি সিলিংয়ের পেছনে রাখা আছে। নরমান আসলে জানতে চাইছিল ইসাবেলা কোন জায়গায় গিয়ে দড়ি খুঁজে পায়। যে জায়গার খবর ইসাবেলা পাবে সেই জায়গার তথ্য যার কাছে ছিল সন্দেহটা সরাসরি তার ওপরেই যাবে। এখন শুধু অপেক্ষা। কিন্তু ঠিক সেই রাতেই এমন একটা ঘটনা ঘটল যা পুরো রহস্যকে আরও জটিল করে দিল। আশ্রমের একটা অচেনা বাচ্চা চুপি চুপি ইসাবেলার দরজার নিচ দিয়ে একটা গোপন নোট ঢুকিয়ে দিল। সেই নোটে লেখা ছিল বাচ্চারা দড়ি কোথায় লুকিয়েছে। আর শুধু তাই নয়, সেখানে নরমান সম্পর্কে একটা কথাও লেখা ছিল। নরমান খুব চালাক এবং বিপজ্জনক। পরের সকালেই নরমান, এমা আর রে সেই জায়গার দিকেই গেল যেখানে তারা আসল দড়ি লুকিয়ে রেখেছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা থমকে গেল। দড়িগুলো নেই, একটাও নেই। এখন সমস্যাটা আরও ভয়ঙ্কর, কারণ আসল জায়গাটা জানত মাত্র কয়েকজন, আর তাদের মধ্যে ছিল জন আর গিল্ডা। রে সঙ্গে সঙ্গে রেগে গেল। সে বলল, আমি আগেই বলেছিলাম ওদের বিশ্বাস করা উচিত না। তার মতে ডন অথবা গিল্ডার মধ্যে একজনই ইসাবেলার জাসুস। কিন্তু নরমান তখনও একদম শান্ত। সে রে এর দিকে তাকিয়ে বলল, না, ডন আর গিল্ডার কেউই জাসুস না। সে অবাক হয়ে গেল। তাহলে জাসুস কে? নরমান এবার বলল, সে ইচ্ছে করেই আরও একটা মিথ্যা জায়গার কথা একজন নির্দিষ্ট মানুষকে জানিয়েছিল, আর ইসাবেলা ঠিক সেই তথ্যই জেনে গেছে। মানে যে মানুষটার কাছে ওই তৃতীয় জায়গার খবর ছিল, জাসুস আসলে সেই। নরমান ধীরে ধীরে রের দিকে তাকালো, তারপর বলল, আসল জাসুস তুমি। এক মুহূর্তের জন্য চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। রে কিছু বলল না। সে বুঝে গেল আর লুকানোর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত সে সত্যিটা স্বীকার করল। হ্যাঁ, সে শুরু থেকেই ইসাবেলার জন্য কাজ করছিল, কিন্তু কারণটা ছিল অন্যরকম। রে নিজেকে বাঁচাতে চেয়েছিল। সে জানত একা এই জায়গা থেকে পালানো তার পক্ষে সম্ভব নয়। তাই সে ইসাবেলার সঙ্গে একটা চুক্তি করেছিল। সে বলেছিল সে বাচ্চাদের মধ্যে থেকে ইসাবেলার হয়ে জাসুসি করবে। বাচ্চারা কি পরিকল্পনা করছে, কি করছে, সব খবর সে ইসাবেলাকে দেবে। আর এর বিনিময়ে ইসাবেলা তার শিপমেন্ট বা দত্তক নেওয়ার সময় পিছিয়ে দেবে। অর্থাৎ রে জানত সে যদি ইসাবেলার কথা না শুনে তাহলে একদিন তাকেও অন্য বাচ্চাদের মতো রাক্ষসদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু একা পালানো তার পক্ষে সম্ভব ছিল না। তাই এমা আর নরমানের প্রয়োজন ছিল। আর এখানেই রে একটা ভয়ঙ্কর সত্যি জানালো। কনির সেই টেডি বিয়ারটা আসলে ভুল করে টেবিলে পড়েছিল না। রে ইচ্ছা করেই সেটা সেখানে রেখেছিল। এমনকি মেন গেটের আলো জ্বলছিল। এই কথাটাও সে ইচ্ছে করেই এমা আর নরমানকে জানিয়েছিল, কারণ সে জানত তারা কনির টেডি দেখে নিশ্চয়ই গেটের দিকে যাবে, আর সেখানে তারা নিজের চোখে ফার্মের সত্যিটা দেখতে পাবে। রে একা এই সত্য প্রকাশ করতে পারত না, তাই সে চেয়েছিল এমা আর নরমান নিজেরাই সবকিছু দেখে ফেলুক। এরপর তারা পালানোর একটা পরিকল্পনা করবে, আর সেই পরিকল্পনার সঙ্গে রেও বেরিয়ে যেতে পারবে। রের মুখ থেকে পুরো সত্যিটা শুনে এমা আর নরমান প্রচণ্ড ধাক্কা খেলেও তারা বুঝতে পারল রে আসলে খারাপ নয়, সে শুধু নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তাই এমা তাকে দল থেকে বের করে দিল না, বরং বলল, তুমি ভুল করেছ, কিন্তু আমরা এখনও তোমার উপর বিশ্বাস করি। এরপর তারা রেকে একটা নতুন দায়িত্ব দিল। রে এখন থেকে হবে ডাবল স্পাই, অর্থাৎ ইসাবেলার সামনে সে আগের মতোই জাসুসির অভিনয় করবে, কিন্তু গোপনে ইসাবেলার কাছ থেকে পাওয়া সব তথ্য এমা আর নরমানকে জানাবে। এবার তাদের দল আরও শক্তিশালী হয়ে গেল। আর তখনই রে তাদের নিজের ঘরের দিকে নিয়ে গেল। সেখানে মেঝের নিচে একটা গোপন জায়গা ছিল। রে সেই গোপন জায়গাটা খুলে দেখালো। ভেতরে সে ইসাবেলার কাছ থেকে লুকিয়ে রাখা কিছু গ্যাসের ক্যান আর একটা অদ্ভুত গ্যাজেট
রে জানালো এই গ্যাজেটটা সে নিজেই তৈরি করেছে। এর কাজ হলো বাচ্চাদের শরীরে থাকা ট্র্যাকার সিগন্যাল ব্লক করে দেওয়া। অর্থাৎ এই যন্ত্র চালু থাকলে ইসাবেলার ঘড়িতে আর তাদের সঠিক অবস্থান দেখা যাবে না। এখন পালানোর রাস্তার সবচেয়ে বড় বাধাগুলোর একটা যেন তাদের হাতের মধ্যেই চলে এলো। কিন্তু ঠিক তখনই রেকে আরও একটা ভয়ঙ্কর কাজ করতে হলো। সেই ইসাবেলার কাছে গেল। তার উদ্দেশ্য ছিল ইসাবেলার সন্দেহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। তাই রে তাকে মিথ্যা একটা খবর দিল। সে বলল এমা আর নরমান অনেক বেশি চালাক হয়ে যাচ্ছে, এমনকি তারা নাকি ইসাবেলার খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করছে। রে ভেবেছিল এই কথা শুনে ইসাবেলা হয়তো এমা আর নরমানের দিকে বেশি নজর দেবে। কিন্তু ইসাবেলা এমন একটা কথা বলল যা শুনে রের ভেতরটা কেঁপে উঠল। ইসাবেলা বলল, রে, তোমার জাসুসির কাজ খুব ভালো। তারপর সে জানালো নিয়ম অনুযায়ী আর মাত্র কয়েক মাস পর রেকেও দত্তক দেওয়া হবে। অর্থাৎ যত দিনই সে ইসাবেলার হয়ে কাজ করুক না কেন, তার নিজের মৃত্যুর দিনও ঠিক হয়ে আছে। রে মুখে কোনো ভয় দেখালো না, শান্তভাবে সেখান থেকে চলে এলো। কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে গেল সময় তার হাতেও খুব কম। এখন শুধু পালানোর পরিকল্পনা করলেই হবে না, তাদেরকে এমন একটা পরিকল্পনা করতে হবে যেটা ইসাবেলাকে পুরোপুরি বোকা বানাতে পারে। আর সেই পরিকল্পনার প্রথম বড় পরীক্ষা খুব শিগগিরই আসতে চলেছে। পরের দিন এমা, নরমান, রে আর ডন ও গিল্ডা মিলে তাদের নতুন পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে গেল। তাদের উদ্দেশ্য ছিল সেই বিশাল দেওয়াল, কারণ তারা জানত এই দেওয়াল পার হতে পারলেই হয়তো তারা গ্রেসফিল্ড থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পাবে। তাই তারা দড়িগুলো নিয়ে দেওয়ালের কাছে পৌঁছে গেল। কিন্তু তারা বুঝতে পারেনি কেউ একজন আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। তারা যখন দেওয়ালের কাছে পৌঁছেছে ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো সিস্টার ক্রোম। এক মুহূর্তে সব বাচ্চারা থমকে গেল, কারণ ক্রোম যদি এখনই ইসাবেলাকে সব বলে দেয় তাহলে তাদের এতদিনের পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। তারা ভাবল এবার আর কোনো উপায় নেই। কিন্তু ক্রোম তাদের এমন একটা কথা বলল যেটা শুনে সবাই আরও বেশি অবাক হয়ে গেল। সে বলল, ভয় পেও না, আমি ইসাবেলাকে কিচ্ছু বলবো না। শুধু তাই নয়, ক্রোম আরও বলল, আমি নিজেও চাই তোমরা এখান থেকে পালিয়ে যাও। কথাটা শুনে বাচ্চাদের কারো বিশ্বাস হলো না, কারণ এতদিন তারা ধরে নিয়েছিল আশ্রমের বড়রা সবাই এই সিস্টেমের অংশ। তাহলে ক্রোম হঠাৎ তাদের সাহায্য করতে কেন চাইছে? ক্রোম এবার নিজের গলার কলারটা একটু সরিয়ে একটা ভয়ঙ্কর দাগ দেখালো। সে জানালো তার শরীরের ভেতর একটা গোপন চিপ বসানো আছে। এই চিপ শুধু তাকে নজরদারি করার জন্য নয়, যদি সে কোনো বাচ্চাকে পালাতে সাহায্য করে কিংবা ইসাবেলার বিরুদ্ধে যায় তাহলে অনাথ আশ্রমের হেডকোয়ার্টার থেকে ওই চিপের মাধ্যমে তাকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হবে। অর্থাৎ ক্রোমও আসলে এই সিস্টেমের বন্দী। সে আরও জানালো ছোটবেলা থেকেই সে এই ধরনের ফার্মে বড় হয়েছে। তার নিজেরও একটা স্বপ্ন ছিল, সেই ইসাবেলাকে সরিয়ে নিজেই এই ফার্মের মা হতে চেয়েছিল, কারণ এই পদটা পেলে হয়তো সে নিজের জীবনটা নিরাপদ রাখতে পারবে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এমা, নরমান আর রে এমন একটা পরিকল্পনা করছে যা এই পুরো সিস্টেমের বিরুদ্ধে। আর ক্রোম বুঝতে পারছে হয়তো এই বাচ্চারাই সত্যিই এখান থেকে বের হতে পারবে। সেই রাতেই এমা, নরমান, রে, ডন আর গিল্ডা ক্রোমের ঘরে গেল। সেখানে ক্রোম তাদের এমন একটা সত্য জানালো যেটা শুনে তারা বুঝতে পারল তাদের এই পৃথিবীর ভয়াবহতা তারা এখনও পুরোপুরি জানে না। ক্রোম বলতে শুরু করলো প্রায় 1000 বছর আগের ইতিহাস। সেই সময় মানুষ আর রাক্ষসদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। দুই পক্ষের মধ্যে অসংখ্য মানুষ মারা যাচ্ছিল। যুদ্ধ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত দুই পক্ষকেই একটা সিদ্ধান্ত নিতে হয়, এই যুদ্ধ আর চালানো যাবে না। তাই মানুষ আর রাক্ষসদের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তির নাম ছিল দ্য প্রমিস। এই চুক্তি অনুযায়ী মানুষ আর রাক্ষস নিজেদের পৃথিবীকে 2 ভাগে ভাগ করে নেয়। রাক্ষসরা প্রতিশ্রুতি দেয় তারা আর মানুষের পৃথিবীতে গিয়ে মানুষকে আক্রমণ করবে না। শুনলে মনে হবে অবশেষে শান্তি প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেই শান্তির পেছনে ছিল এমন একটা শর্ত যেটা আজও অসংখ্য শিশুর জীবন কেড়ে নিচ্ছে। মানুষকে রাক্ষসদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা রাখতে হবে।
আর সেই খাবার মানুষের শিশুরা, অর্থাৎ যুদ্ধ বন্ধ করার বিনিময়ে মানুষ নিজেদের শিশুদের রাক্ষসদের খাবার হিসেবে তুলে দেওয়ার চুক্তি করেছিল। এই চুক্তি বজায় রাখার জন্যই তৈরি হয় গ্রেসফিল্ডের মতো গোপন ফার্ম। এখানে বাচ্চাদের বন্দি করে রাখা হয় না, বরং তাদের এমনভাবে বড় করা হয় যেন তারা নিজেরাই মনে করে এটাই তাদের বাড়ি। তাদের ভালো খাবার দেওয়া হবে, পড়াশোনা করানো হবে, খেলাধুলা করানো হবে, সেই সাথে দেওয়া হবে ভালোবাসা। কারণ রাক্ষসদের কাছে শুধু মানুষের মাংসই গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে মানুষের মস্তিষ্কও খুব মূল্যবান। যত বেশি বুদ্ধিমান একটা শিশুকে তারা খায়, তাদের বুদ্ধি আর শক্তিও তত বেশি বাড়ে। আর যদি তারা মানুষের মস্তিষ্ক না খায়, তাহলে ধীরে ধীরে তারা বন্য প্রাণীর মতো আচরণ করতে শুরু করে। এ কারণেই ইসাবেলা বাচ্চাদের এত পড়াশোনা করায়, প্রতিদিন আইকিউ পরীক্ষা নেয়। যে বাচ্চা যত বেশি বুদ্ধিমান, তার মূল্য তত বেশি। এখন এমা, নরমান আর রে বুঝতে পারল এতদিন তাদের পড়াশোনা করানোর আসল উদ্দেশ্য কী ছিল। ইসাবেলা তাদের ভবিষ্যৎ তৈরি করছিল না, সে আসলে তাদের রাক্ষসদের জন্য আরও মূল্যবান খাবার হিসেবে তৈরি করছিল। এরপর বাচ্চারা ক্রোমকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করল, তাদের শরীরে থাকা ট্র্যাকার সম্পর্কে। ক্রোম জানালো প্রত্যেক বাচ্চার কানের পেছনে একটা ছোট্ট ট্র্যাকার লাগানো আছে। এই ট্র্যাকার থেকেই ইসাবেলার হাতে থাকা ঘড়ির মতো যন্ত্রে প্রতিটা বাচ্চার অবস্থান দেখা যায়। অর্থাৎ কেউ যদি জঙ্গলে পালিয়েও যায়, ইসাবেলা কয়েক মুহূর্তের মধ্যেই তাকে খুঁজে বের করে ফেলতে পারবে। কিন্তু ক্রোম যখন এই কথাগুলো বলছিল, তখন এমা, নরমান আর রে এর মুখে কোনো ভয় দেখা গেল না, কারণ তারা ইতোমধ্যেই জানত রে এমন একটা গ্যাজেট তৈরি করেছে যেটা ট্র্যাকার সিগন্যাল ব্লক করতে পারে। ক্রোম তাদের আত্মবিশ্বাস দেখে বুঝে গেল এই বাচ্চারা ট্র্যাকারকে অকেজো করার কোনো উপায় ইতোমধ্যেই বের করে ফেলেছে। কিন্তু তাদের কেউই তখনও জানত না ক্রোমের নিজের সময়ই শেষ হয়ে আসছে। পরের দিন ক্রোম বাচ্চাদের ঘরেই ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো ইসাবেলা, তার হাতে একটা চিঠি। ইসাবেলা সে চিঠিটা ক্রোমের হাতে দিয়ে বলল, হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, ক্রোমকে অন্য একটা অনাথ আশ্রমে মা হিসেবে দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ তাকে গ্রেসফিল্ড ছেড়ে এখনই চলে যেতে হবে। খবরটা শুনে ক্রোম বুঝে গেল এটা কোনো প্রমোশন নয়, এটা আসলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। কারণ ইসাবেলা বুঝে গেছে ক্রোম নিজের মতো করে কিছু করার চেষ্টা করছে। ক্রোম জানত এখান থেকে বেরিয়ে গেলে হয়তো তার আর বাঁচার সুযোগ থাকবে না। তবুও যাওয়ার আগে সে একটা কাজ করল, সে বাচ্চাদের জন্য একটা বিশেষ পেন রেখে গেল। এই পেনটায় পরবর্তীতে তাদের পালানোর পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হয়ে উঠবে। কিন্তু ক্রোম তখনও একটা শেষ চেষ্টা করতে চাইল। আশ্রমের মেইন গেট দিয়ে বের হওয়ার সময় তার দেখা হলো এই পুরো সিস্টেমের এক সুপারভাইজারের সঙ্গে। সবাই তাকে ডাকত দাদি বলে। ক্রোম মরিয়া হয়ে দাদিকে বোঝানোর চেষ্টা করল। সে বলল, গ্রেসফিল্ডের বাচ্চারা খুবই বুদ্ধিমান, তারা এখান থেকে পালানোর পরিকল্পনা করছে, আর ইসাবেলা এই সত্যটা লুকিয়ে যাচ্ছে। কিন্তু দাদি ক্রোমের কোনো কথাই শুনতে চাইল না, বরং সে ইসাবেলার প্রশংসা করে বলল, ইসাবেলা তার সবচেয়ে প্রিয়, আর সে বিশ্বাস করে ইসাবেলা কখনো কোনো বাচ্চাকে পালাতে দেবে না। ঠিক তখনই অন্ধকার করিডোরের ভেতর থেকে একটা বিশালাকার রাক্ষস বেরিয়ে এলো। ক্রোম সেটা দেখেই ভয় পেয়ে গেল। সে বুঝে গেল তার জন্য আর কোনো সুযোগ নেই। দাদির একটা ইশারা, আর সেই রাক্ষস মুহূর্তের মধ্যেই ক্রোমের উপর ঝাঁপিয়ে পড়ল। সিস্টার ক্রোমকে সেখানেই মেরে ফেলা হলো। এদিকে ক্রোমের মৃত্যুর খবর না জেনেই এমা আর নরমান তাদের পরিকল্পনার পরের ধাপে চলে গেল। তারা আবারও সেই বিশাল দেওয়ালের দিকে রওনা দিল। তাদের উদ্দেশ্য ছিল দেওয়ালের উপরে উঠে বাইরে যাওয়ার রাস্তা দেখা, আর একই সময়ে রে আশ্রমের ভেতরে থেকে ইসাবেলাকে ব্যস্ত রাখার দায়িত্ব নিল। তার কাজ ছিল খুব গুরুত্বপূর্ণ। ইসাবেলার মনোযোগ যদি দেওয়ালের দিক থেকে সরিয়ে রাখা যায়, তাহলে এমা আর নরমান হয়তো সফলভাবে দেওয়ালে উঠতে পারবে। কিন্তু একটা বিষয় তারা ভুলে গিয়েছিল, ইসাবেলা তাদের সবার চেয়ে এক ধাপ এগিয়েছিল। সে রের আচরণে আগেই সন্দেহ করেছিল, তাই রে যতই তাকে কথার মধ্যে আটকে রাখার চেষ্টা করুক না কেন, ইসাবেলা তার কথায় পুরোপুরি বিশ্বাস করল না। বরং হঠাৎ সে রেকে একটা খালি ঘরে আটকে দিল। তারপর এক মুহূর্তও দেরি না করে সরাসরি জঙ্গলের দিকে চলে গেল।
রে তখন ঘরের মধ্যে বন্দি, কিন্তু তাকে সেখান থেকে বের করে আনতে ডন এসে হাজির হলো। ডন দ্রুত ঘরের লক খুলে রেকে বের করে দিল। তারপর দুজনেই দৌড়ে গেল দেওয়ালের দিকে। তাদের উদ্দেশ্য একটাই, এমা আর নরমনকে সতর্ক করা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইসাবেলা তাদের আগেই দেওয়ালের কাছে পৌঁছে গেছে। এমা আর নরমনকে সামনে দেখে ইসাবেলার চোখে এবার আর কোনো মায়া ছিল না। সে তাদের বলল সে তাদের সব কিছু দিয়েছে, ভালো খাবার, ভালো পোশাক, ভালোবাসা আর একটা নিরাপদ জীবন। তারপরও তারা কেন আশ্রমের সবচেয়ে বড় নিয়ম ভাঙার চেষ্টা করছে? কিন্তু এমা তখন আর আগের সেই ভয় পাওয়া ছোট্ট মেয়েটা নেই। সে জানে সত্যিটা কি। সে জানে এই জায়গায় থেকে গেলে তাদের ভবিষ্যৎ কি হবে। আর তাই সে এমন একটা কাজ করলো যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। এমা পেছন থেকে ইসাবেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর চিৎকার করে নরমনকে বলল, নরমন, তুমি থেমো না, দেওয়ালের ওপর উঠে যাও। কিন্তু এমা বুঝতে পারেনি ইসাবেলার আসল শক্তি কতটা ভয়ঙ্কর। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইসাবেলা নিজেকে এমার কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপর এমার পা এমনভাবে মুচড়ে দিল যে তার পা সেখানেই ভেঙে গেল। এমা ব্যথায় মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো। নরমন সেই দৃশ্য দেখে আর এক পাও এগোতে পারল না। সে বুঝে গেল এমাকে এই অবস্থায় রেখে সে একা পালাতে পারবে না। ইসাবেলা তখন হালকা একটা হাসি দিয়ে বলল, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু এরপর সে এমন একটা খবর দিল যেটা নরমনের পুরো পৃথিবী বদলে দিল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, পরের দিন নরমনের দত্তক হওয়ার কথা। অর্থাৎ আগামীকালই নরমনের শেষ দিন। আর সেই দিনটা শেষ হলেই তাকে রাক্ষসদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ইসাবেলার মুখ থেকে কথাটা শোনার পর নরমন বুঝে গেল তার হাতে মাত্র একটা রাত সময় আছে। পরের দিনই তাকে এই আশ্রম থেকে নিয়ে যাওয়া হবে। আর সবাই জানে এই দত্তক হওয়ার আসল অর্থ কি, নরমনকে রাক্ষসদের খাবার বানিয়ে দেওয়া। সেই রাতেই এমা, রে, ডন আর গিল্ডা একসঙ্গে বসে নরমনকে বাঁচানোর একটা উপায় খুঁজতে শুরু করলো। সে বলল, আমাদের হাতে শুধু আজকের রাতটা আছে। কাল সকালে নরমনের পায়ে চোট লেগেছে, এমন একটা অভিনয় করা যেতে পারে। তখন তাকে আশ্রমের ভেতর কোথাও লুকিয়ে রাখা যেতে পারে। যদি নরমনকে শিপমেন্টের সময় পর্যন্ত বের হতে না দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা সময় পাওয়া যাবে। কিন্তু নরমন তাদের পরিকল্পনা শুনে সরাসরি না করে দিল। সে জানত যদি সে পালানোর চেষ্টা করে কিংবা কোথাও লুকিয়ে থাকে তাহলে ইসাবেলার সঙ্গে সঙ্গে পুরো আশ্রমকেই হাই অ্যালার্টে নিয়ে যাবে, নিরাপত্তা আরও কঠিন করে দেবে। আর তখন শুধু নরমন নয়, অন্য কোনো বাচ্চার পক্ষেও এখান থেকে পালানো অসম্ভব হয়ে যাবে। নরমন তখন আবেগ ধরে রাখতে না পেরে একটা কথা বলল। সে বলল, যদি তার ভাই বোন আর বন্ধুদের বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে হয় তাহলে সে সেটা করতেই রাজি। কারণ তার কাছে নিজের জীবন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাকি বাচ্চাদের মুক্তি। পরের সকাল চলে এলো। অদ্ভুতভাবে নরমনকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ভয়ই পাচ্ছে না। সে খুব শান্তভাবে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। কিন্তু জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ তার চোখ পড়ল আলমারির এক কোণায়। সেখানে পড়েছিল সিস্টার ক্রোমের রেখে যাওয়া সেই রহস্যময় পেন। নরমন পেনটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। এটা সাধারণ কোনো পেন নয়, এর ভেতরে নিশ্চয়ই কোনো গোপন তথ্য লুকিয়ে আছে। হয়তো বাইরের পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ রহস্য, হয়তো কোনো মানচিত্র। নরমনের মাথায় সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন ঘুরতে শুরু করলো, কিন্তু সে তখন কারোর সঙ্গেই কিছু আলোচনা করল না। পেনটা চুপচাপ নিজের কাছে রেখে দিল। অন্যদিকে নরমন একটা শেষ কাজ করতে চাইল। সে কাউকে না জানিয়ে সেই বিশাল দেওয়ালের দিকে চলে গেল। তার উদ্দেশ্য ছিল দেওয়ালের ওপারে আসলে কি আছে সেটা শেষবারের মতো নিজের চোখে দেখা। কারণ সে জানত খুব শিগগিরই হয়তো সে আর কখনোই এই জায়গায় ফিরতে পারবে না। দড়ি আর নিজের বুদ্ধি ব্যবহার করে নরমন ধীরে ধীরে দেওয়ালের উপর উঠতে শুরু করল। শেষ পর্যন্ত যখন সে একেবারে দেওয়ালের চূড়ায় পৌঁছালো তখন তার চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠল যেটা সে কখনোই কল্পনা করেনি। দেওয়ালের ওপারে কোনো রাস্তা নেই, কোনো সুন্দর মাঠ নেই, কোনো নিরাপদ পথও নেই। তার বদলে সেখানে ছিল একটা বিশাল গভীর খাদ।
এত গভীর যে কেউ যদি সেখান থেকে নিচে পড়ে যায় তাহলে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। আর খাদটা এতটাই প্রশস্ত যে সাধারণভাবে লাফ দিয়ে পার হওয়ার প্রশ্নই আসে না। নরমান সঙ্গে সঙ্গেই বুঝে গেল শুধু দেওয়াল পার হলেই তারা মুক্ত নয়, এই খাদটাই তাদের পালানোর আসল বাধা। তাহলে উপায় কি? নরমান অনেকক্ষণ জায়গাটা লক্ষ্য করল, তারপর বুঝল এই খাদের ওপর কোথাও একটা সেতু থাকতে পারে, আর সেই সেতুই হয়তো তাদের রাক্ষসদের দুনিয়া থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। নরমান দ্রুত দেওয়াল থেকে নিচে নেমে আশ্রমে ফিরে এলো, কিন্তু সে কাউকেই কিচ্ছু বলল না। চুপচাপ একটা কাগজ বের করল, তারপর নিজের দেখা পুরো জায়গাটার একটা মানচিত্র আঁকতে শুরু করল। দেওয়ালের ওপরে কোথায় খাদ, কতটা জায়গা জুড়ে সেটা রয়েছে, আর কিভাবে সেটা পার হতে হবে সবকিছু সে সেই কাগজে লিখে রাখল। সেখানে সে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও লিখল। দেওয়ালের উপরে গভীর খাদ আছে, সরাসরি লাফ দেবে না। খাদ পার হওয়ার জন্য একটা সেতু খুঁজতে হবে। এরপর নরমান সেই মানচিত্র আর রহস্যময় পেনটা এমার বিছানার নিচে লুকিয়ে রাখল। এখন তার শুধু একটা কাজ বাকি, সবাইকে বিদায় বলা। সন্ধ্যা নামল। আশ্রমের মেইন হলে সব বাচ্চাকে জড়ো করা হলো। ছোট বাচ্চারা তখনও কিছুই জানত না। তারা ভাবছে নরমান হয়তো সত্যিই কোনো ভালো পরিবারের কাছে যাচ্ছে, তাই কেউ কেউ আনন্দিতও ছিল। কিন্তু এমা, রে, ডন আর গিল্ডার অবস্থা সম্পূর্ণ আলাদা। তারা জানে নরমান এই দরজা দিয়ে বের হবার পর আর কখনো ফিরে আসবে না। ইমা তার ভাঙা পা নিয়েও নরমানের কাছে এগিয়ে গেল। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, কারণ সে জানে এই দরজার ওপারে কোনো নতুন পরিবার অপেক্ষা করছে না, অপেক্ষা করছে রাক্ষসদের ভয়ঙ্কর দুনিয়া। নরমান এমার চোখের পানি মুছে দিল, তারপর হাসি মুখে সবাইকে বিদায় জানালো, আর ইসাবেলার সঙ্গে মেন গেটের দিকে হাঁটতে শুরু করলো। গেট পার হয়ে ইসাবেলা তাকে নিয়ে গেল একটা গোপন করিডোরের ভেতর। সেখানে একটা ঘরে নরমানের দেখা হলো পিটার নামে এক ধনী লোকের সঙ্গে। পিটারকে দেখে বাইরে থেকে একদম ভয়ঙ্কর মনে হচ্ছিল না। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, মুখে হাসি আর খুব শান্ত ব্যবহার। সে নরমানকে বোঝাতে শুরু করলো সে আসলে কে। পিটার কোনো সাধারণ মানুষ নয়, সে এই বিশাল হিউম্যান ফার্মিং সিস্টেমের একজন গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ মানুষকে পালন করা, তাদের বড় করা এবং শেষ পর্যন্ত রাক্ষসদের খাবার হিসেবে পাঠানোর যে পুরো ব্যবস্থা, তার নেতৃত্বের সঙ্গে পিটার জড়িত। নরমানের বুদ্ধিমত্তা দেখে পিটার খুবই মুগ্ধ ছিল, তাই সে নরমানকে এই আশ্রম, বাইরের পৃথিবী এবং মানুষ রাক্ষসদের সেই পুরনো চুক্তি সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝাতে শুরু করল। কিন্তু নরমান একদম শান্ত। সে পিটারের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার আমাকে এসব বিস্তারিত বোঝানোর দরকার নেই, কারণ সে জানে তার সঙ্গে কি হতে যাচ্ছে। সে জানে কেন তাকে এখানে আনা হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে নিজের ইচ্ছাতেই এখানে এসেছে, নিজের বন্ধুদের বাঁচানোর জন্য। নরমানের এই সাহস দেখে পিটারও কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল। কিন্তু এই পৃথিবীতে নিয়মই শেষ কথা, আর নিয়ম অনুযায়ী নরমানের ভাগ্য ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে। ঘরের পেছন থেকে একটা বিশাল ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। ধীরে ধীরে সে নরমানের দিকে এগিয়ে গেল, আর তারপর নরমানের জীবন সেখানেই শেষ হয়ে গেল। এদিকে গ্রেসফিল্ডে এমা তখনও নরমানের কথা ভেবে কাঁদছে। ভাঙা পায়ের কারণে সে বিছানা থেকে ঠিকমতো নড়তেও পারছে না। ঠিক তখনই ইসাবেলা তার ঘরে ঢুকল। অদ্ভুতভাবে সে খুব শান্ত। এমার মাথায় হাত বুলিয়ে ইসাবেলা বলল, এমা এই আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান মেয়েদের একজন। সে এমার কষ্ট বুঝতে পারে, কিন্তু এখন তাকে বাস্তবতা মেনে নিতে হবে। তারপর ইসাবেলা এমন একটা প্রস্তাব দিল যেটা শুনে এমার ভেতরটা আরও ভেঙে গেল। সে বলল, এমা চাইলে এই আশ্রমের পরবর্তী মা হওয়ার প্রশিক্ষণ নিতে পারে, আর যদি সে এই প্রস্তাব মেনে নেয় তাহলে তাকে রাক্ষসদের খাবার হতে হবে না, বরং সে নিরাপদ একটা জীবন পাবে, আরাম আয়েশে থাকতে পারবে। কিন্তু এমা তখন বুঝে গেল ইসাবেলা তাকে বাঁচাতে চাইছে না। সে চায় এমা একদিন তার মতো হয়ে যাক, এমন একজন মানুষ যে ছোট ছোট বাচ্চাদের ভালোবাসার অভিনয় করবে, তারপর একদিন নিজের হাতেই তাদের রাক্ষসদের কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ ইসাবেলা এখন ইমাকে নিজের উত্তরসূরি বানাতে চাইছে।
অন্যদিকে রে নরমনের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিল। নরমন ছিল তার সবচেয়ে কাছের বন্ধু, এখন সে আর নেই। রে দিনের পর দিন চুপচাপ এক কোণে বসে থাকত, কারোর সঙ্গে কথা বলতো না। কিন্তু ইসাবেলা যেন অপেক্ষাই করছিল এই মুহূর্তটার। এক সন্ধ্যায় সে রের কাছে গিয়ে দাঁড়ালো। রের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তার জাসুসির কাজ এখন শেষ, কারণ শিপমেন্টের পরের নাম রে, অর্থাৎ খুব শিগগিরই রেকেও দত্তক দেওয়া হবে। আর তার মানে তার মৃত্যুর সময়ও চলে এসেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই কথা শুনে রের মুখে ভয় দেখা গেল না, বরং তার চোখে দেখা গেল অন্যরকম একটা আলো। মনে হচ্ছিল সে মনে মনে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেটা পুরো গ্রেসফিল্ডকে কাঁপিয়ে দেবে। আর সত্যিই কয়েকদিন পর সেই রাত এসে গেল। রের জন্য সেটাই ছিল গ্রেসফিল্ডের শেষ রাত। রাতের নীরবতায় সে একটা ডাইনিং হলে বসেছিল। ঠিক তখনই সেখানে এমা এসে হাজির হলো। এমার পা ততদিনে অনেকটাই ভালো হয়ে গেছে। সে রের পাশে গিয়ে বলল, রে, এখনও আমাদের একটা সুযোগ আছে, তারা এখান থেকে পালাতে পারে। এমার কাছে নাকি পালানোর একটা দারুণ পরিকল্পনা আছে। কিন্তু রে এমার কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দিল। সে বলল, এমা, এখন অনেক দেরি হয়ে গেছে। নরমন চলে যাওয়ার পর সে আর পালানোর কোনো আশা রাখেনি, কিন্তু একটা বিষয় সে পরিষ্কার করে দিল, সে রাক্ষসদের খাবার হয়ে মরবে না। নিজের জন্য সে অন্য একটা পরিকল্পনা করেছে। আর এমা কিছু বুঝে ওঠার আগেই রে একটা দেশলাই জ্বালালো। তারপর সেই আগুন নিজের পোশাকে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই আগুন রের পুরো শরীরকে ঘিরে ফেলল। ডাইনিং হল ধোঁয়ায় ভরে গেল। এমা ভয়ঙ্কর চিৎকার শুরু করলো। তার চিৎকার আর আগুনের শব্দ শুনে ইসাবেলা পাগলের মতো দৌড়ে সেখানে চলে এলো। দরজা খুলে আগুনের দৃশ্য দেখে তার মুখের রং বদলে গেল। এমা কাঁদতে কাঁদতে বলল, মা দেখো, রে নিজেকে আগুন লাগিয়ে দিয়েছে, ও আগুনের মধ্যেই আছে। ইসাবেলার সঙ্গে সঙ্গেই তার ট্র্যাকার দেখার যন্ত্র বের করলো। স্ক্রিনে রের সিগন্যাল দেখা যাচ্ছিল ঠিক আগুনের মাঝখানে। ইসাবেলার বিশ্বাস হলো রে সত্যিই আগুনের মধ্যে পড়ছে। সে আর এক মুহূর্তও দেরি করল না। আগুন নেভানোর জন্য একটা গ্যাসের ক্যান নিয়ে আগুনের দিকে ছুটে গেল। কিন্তু ইসাবেলা যখন আগুন নিয়ন্ত্রণ করার জন্য গ্যাস ছুটছিল, ঠিক সেই সুযোগে এমা নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পর ইসাবেলা যখন পেছনে ফিরে তাকালো, এমা সেখানে নেই। আর তখনই তার চোখ পড়ল মেঝের দিকে। সেখানে পড়ে আছে কয়েক ফোঁটা রক্ত, আর তার পাশে পড়ে আছে মানুষের চামড়ার একটা ছোট টুকরো। এই দৃশ্য দেখেই ইসাবেলার মাথায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। রে মরেনি, আগুনটা ছিল শুধু একটা ধোঁকা। কিন্তু প্রশ্ন হলো, এমা আর রে এত বড় একটা চাল কিভাবে খেলল? এর উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। নরমন যখন এই আশ্রম থেকে চলেছিল, তখন সে এমার বিছানার নিচে একটা ম্যাপ আর একটা গোপন নোট রেখে গিয়েছিল। নরমন জানতো রে একদিন নিজেকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করবে, তাই সে এমাকে আগে একটা পরিকল্পনা দিয়ে গিয়েছিল। রের এই আত্মহত্যার সিদ্ধান্তকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। নরমন চলে যাওয়ার পর এমা সেই গোপন নোটটা ডন আর গিল্ডাকে দেখিয়েছিল। আর গত কয়েকদিন ধরে যখন এমা নিজের পায়ের চোটের কারণে বিছানায় পড়ে থাকার অভিনয় করছিল, তখন আসলে ডন, গিল্ডা আর আশ্রমের বড় বাচ্চারা গোপনে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। দড়ি প্রস্তুত করা হচ্ছিল, পালানোর রাস্তা ঠিক করা হচ্ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব বড় বাচ্চার ট্র্যাকার খুলে ফেলার প্রস্তুতিও চলছিল। রে এই পুরো পরিকল্পনার কিছুই জানত না, কারণ ইসাবেলা তাকে 24 ঘন্টায় নজরদারির মধ্যে রেখেছিল। এমা ইচ্ছে করেই রেকে পুরো পরিকল্পনা থেকে দূরে রেখেছিল, কারণ রে যদি সত্যিটা জানত, তাহলে ইসাবেলা কোনো না কোনোভাবে সেটা বুঝে যেতে পারত। তারপর সেই ভয়ঙ্কর রাত এলো। রে ডাইনিং হলে নিজের শরীরে তেল ঢেলে আগুন ধরাতে যাচ্ছিল। সে ভেবেছিল নিজের শরীর শেষ করে দিলে আর রাক্ষসদের খাবার হতে হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমা তাকে পেছন থেকে টেনে সরিয়ে নেয়। রে কিছু বুঝে ওঠার আগেই এমা একটা ধারালো ছুরি বের করে। তারপর খুব দ্রুত রের কানের পেছনের একটা ছোট কাট দেয়। সেখান থেকেই বের করে ফেলে রের শরীরে গোপনে লাগানো ট্র্যাকার। আর এ কারণেই মেঝেতে রক্ত আর চামড়ার টুকরো পড়েছিল। তারপর এমা সেই ট্র্যাকার আর রের কিছু পুরনো কাপড় আগুনের মধ্যে ছুড়ে দেয়।
ফলে ইসাবেলার হাতে থাকা যন্ত্রে এখনও রের সিগন্যাল দেখা যাচ্ছিল। ইসাবেলার কাছে মনে হচ্ছিল রে এখনও আগুনের ভেতরে আছে। আর ইসাবেলা যখন সেই আগুন নেভাতে ব্যস্ত হয়ে গেল, তখন এমা আর রে পালানোর সুযোগ পেয়ে গেল। এবার এমা নিজের কান থেকেও ট্র্যাকারটা বের করে ফেলল আর রেকে সঙ্গে নিয়ে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে। দৌড়াতে দৌড়াতে রে হঠাৎ একটা প্রশ্ন করল, কিন্তু বাকি বাচ্চাদের কি হবে? তারা কি সবাইকে ফেলে পালিয়ে যাচ্ছে? এমা তখন হেসে বলল, না, ডন আর গিল্ডা এরই মধ্যে আশ্রমের সব বড় বাচ্চার ট্র্যাকার খুলে দিয়েছে। তারা সবাই এখন দেওয়ালের দিকে এগিয়ে গেছে। কিন্তু একটা সমস্যা ছিল, 4 বছরের কম বয়সী বাচ্চাদের তারা সঙ্গে নিচ্ছে না, কারণ তাদের পক্ষে এত গভীর খাদ পার হওয়া সম্ভব নয়। তাই এমা আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান ছোট বাচ্চা ফিলকে পুরো সত্যিটা জানিয়ে দিয়েছে আর তার সঙ্গে একটা প্রতিশ্রুতিও করেছে। 2 বছরের মধ্যে তারা আবারও ফিরে আসবে। তারপর আশ্রমে থাকা সব ছোট বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। অন্যদিকে ইসাবেলা তখন হাতে লণ্ঠন নিয়ে একাই রাতের অন্ধকারে জঙ্গলের দিকে ছুটে চলেছে। সে জানে বাচ্চারা পালিয়েছে, কিন্তু সে এখনও তাদের থামাতে চায়। এদিকে বড় সব বাচ্চার শরীর থেকে ট্র্যাকার বের করে ফেলা হয়েছে। এখন তারা পুরোপুরি মুক্ত। কোনো যন্ত্র তাদের অবস্থান ইসাবেলাকে জানাতে পারবে না। তারা সবাই দৌড়াতে দৌড়াতে সেই বিশাল দেওয়ালের কাছে পৌঁছে গেল। তারপর দড়ির সাহায্যে একে একে দেওয়ালের উপর উঠে গেল। কিন্তু দেওয়ালের নিচে তাকাতেই সবার মুখের হাসি মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল, কারণ নরমন তার ম্যাপে যা লিখেছিল সেটা একদম সত্য। দেওয়ালের ওপারে ছিল বিশাল এক গভীর খাদ, এত গভীর যে নিচে তাকালেই মাথা ঘুরে যায়। আর শুধু গভীরই নয়, খাদটা এতটাই চওড়া যে কেউ লাফ দিয়ে ওপারে যেতেও পারবে না। এক মুহূর্তের জন্য সবাই বুঝতে পারল এত দূর এসে তারা আবারও আটকে গেছে। কিন্তু ডন হাল ছাড়ল না। সে তার হাতে থাকা দড়িটা শক্ত করে ধরল। তারপর পুরো শক্তি দিয়ে দড়িটাকে ঘুরিয়ে ছুঁড়ে দিল খাদের ওপারে একটা গাছের ডালের দিকে। প্রথমবার হয়তো মনে হচ্ছিল দড়িটা ঠিকমতো আটকালো না, কিন্তু ডন বারবার চেষ্টা করল। শেষ পর্যন্ত দড়িটা গাছের শক্ত একটা ডালে আটকে গেল। তারপর শুরু হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। একজন একজন করে সবাই নিজেদের কোমরের হ্যাঙ্গার দড়ির সঙ্গে আটকে দিল, আর সেই দড়ির ওপর ভর করে তারা খাদের ওপারে যেতে শুরু করলো। নিচে শুধু গভীর অন্ধকার, একটু ভুল হলেই সোজা নিচে পড়ে মৃত্যু। তবুও সবাই সাহস করে এগিয়ে গেল, 1 জন 2 জন 3 জন, এভাবে একে একে প্রায় সব বাচ্চাই নিরাপদে খাদের ওপারে পৌঁছে গেল। কিন্তু তখনও দেওয়ালের উপর দাঁড়িয়েছিল এমা। সে এবার দড়িটা ধরল। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, এমা, থেমে যাও। ইসাবেলা। সে অবশেষে সেখানেই পৌঁছে গেল। এমা এক মুহূর্তের জন্য পিছনে তাকালো। সামনে তার সব বন্ধু, আর পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে সে এতদিন নিজের মা মনে করত। ইসাবেলা বলল, এগিয়ে যেও না। তারপর সে বোঝানোর চেষ্টা করল বাইরের পৃথিবী ভয়ঙ্কর, ওখানে তারা কখনোই বেঁচে থাকতে পারবে না। এই ফার্মের বাইরে তাদের জন্য কোনো নিরাপদ জীবন নেই। কিন্তু এবার এমা আর আগের মতো ভয় পেল না। তার চোখে আর ইসাবেলার জন্য কোনো আতঙ্ক নেই। সে শুধু একবার ইসাবেলার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, বিদায় মা। এরপর সে বলল, বাইরের পৃথিবীতে আমাদের ভাগ্য আমরা নিজেরাই ঠিক করব। এই কথা বলেই এমা দড়ি ধরে খাদের দিকে ঝাঁপ দিল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সে বুঝি পড়ে যাবে, কিন্তু দড়ির জিপ লাইনের সাহায্যে এমা খুব দ্রুত খাদের ওপারে পৌঁছে গেল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। এমার নিরাপদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডন একটা ছুরি বের করল, তারপর দড়িটা কেটে দিল। দড়ি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই ইসাবেলার আর বাচ্চাদের কাছে যাওয়ার কোনো রাস্তা রইল না। সে শুধু খাদের ওপারে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের দেখতে লাগলো। চাইলে ইসাবেলা তখন অ্যালার্ম বাজাতে পারত, হেডকোয়ার্টারে খবর পাঠাতে পারত, ডেমনের একটা পুরো দল পাঠিয়ে বাচ্চাদের ধরে আনতে পারত। কিন্তু সে কিছুই করল না, বরং বাচ্চাদের সাফল্য দেখে ইসাবেলার চোখে অন্যরকম একটা অনুভূতি চলে এলো। সে নিজের ছোটবেলার কথা মনে করল, কারণ একসময় ইসাবেলাও এই একই ফার্মের একটা শিশু ছিল। সেও একদিন এখান থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু ভয় তাকে আটকে দিয়েছিল। সে পালাতে পারেনি। আর আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই বাচ্চারা সেই কাজটাই করে দেখিয়েছে, যেটা সে কোনোদিন করতে পারেনি।
বিশেষ করে এমার সাহস দেখে ইসাবেলার মন যেন নরম হয়ে গেল। তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তারপর সে খাদের ওপারে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের উদ্দেশ্যে বলল, যাও বাচ্চারা, নিজেদের জীবনে বাঁচো, সব সময় সুখে থেকো। এরপর ইসাবেলা একা একা আশ্রমে ফিরে গেল। সেখানে এখনো কিছু ছোট ছোট বাচ্চা রয়ে গেছে। ইসাবেলা তাদের সবাইকে জড়িয়ে ধরল আর তাদের সঙ্গেই থেকে গেল। অন্যদিকে রাত শেষ হয়ে আসছিল। আকাশে ধীরে ধীরে সকালের প্রথম আলো ফুটতে শুরু করলো। সব বাচ্চা জঙ্গল পেরিয়ে একটা বিশাল খোলা জায়গায় এসে পৌঁছালো। এতদিন পর প্রথমবার তাদের সামনে কোনো ফ্রেন্স নেই, কোনো গেট নেই, কোনো ইসাবেলা নেই, কোনো ট্র্যাকার নেই। তারা সত্যিই মুক্ত। ঠিক তখন এমার মনে পড়ল নরম্যানের দেওয়া সেই রহস্যময় পেনের কথা। সে পকেট থেকে পেনটা বের করল, তারপর পেনের একটা বাটনে চাপ দিল আর সঙ্গে সঙ্গেই হাওয়ার মধ্যে একটা হোলোগ্রাম স্ক্রিন জ্বলে উঠল। সবাই অবাক হয়ে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সেখানে দেখা গেল বাইরের পৃথিবীর একটা বিশাল ডিজিটাল ম্যাপ। অর্থাৎ নরম্যান শুধু তাদের পালানোর পরিকল্পনাই করে যায়নি, সে তাদের জন্য বাইরের পৃথিবীর পথও রেখে গেছে। আর সেই স্ক্রিনে উইলিয়াম মিনার্ভার একটা শেষ বার্তাও দেখা গেল। সেখানে লেখা ছিল, অনাথ আশ্রমের বাইরের পৃথিবীতে তোমাদের স্বাগতম। তারপর আরও বলা হলো, সামনের পথ সহজ হবে না, অনেক বিপদ আসবে, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কখনো আশা ছেড়ে দিও না। এমা আর রে একে অপরের দিকে তাকালো। দুজনের মুখেই হাসি। নরম্যান তাদের সঙ্গে নেই, কিন্তু তার পরিকল্পনার কারণেই আজ তারা বেঁচে আছে, আজ তারা স্বাধীন, আজ তাদের সামনে একটা নতুন পৃথিবী। এমা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তারপর সে সব বাচ্চাদের হাত ধরে বলল, এটাই আমাদের নতুন শুরু। আর ঠিক সেখানেই শেষ হয় এই ভয়ঙ্কর, রহস্যময় আর আবেগে ভরা গল্প। একটা জায়গা যেটাকে তারা বাড়ি ভেবেছিল, সেটাই ছিল তাদের সবচেয়ে বড় কারাগার। কিন্তু শেষ পর্যন্ত সেই কারাগার ভেঙে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ বেছে নিল। আর এবার তাদের সামনে শুধু একটা প্রশ্ন, বাইরের এই বিশাল পৃথিবীতে তারা কি সত্যিই নিরাপদ, নাকি ফার্মের থেকেও ভয়ঙ্কর কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে? সেটার উত্তর হয়তো লুকিয়ে আছে উইলিয়াম মিনার্ভার সেই রহস্যময় ম্যাপের ওপারে।